নমস্কার। আমার গল্পের আসরে সব্বাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম নীলপদ্ম। এই শুনছো? কি? কিছু বলছো না কেন? কি বলবো? কেমন লাগছে? এতদিন পর দেখছো। এতদিন পর দেখলে কেমন লাগে কিছু বলছো না তো? খুব সুন্দর লাগছে। এমন একটা সুন্দর বাড়িতে কি বড় আর ছিমছাম। তুমি ভীষণ সুখী আছো পদ্ম। ভীষণ সুখ। ভীষণ সুখ বলেই তো শেষ পর্যন্ত ওকে না বলে পারলাম না। অজুর পৈতায় নীলদা আসবে। নীলদাকে যে করেই হোক আনতে হবে। তুমি তো বিয়ের পর আর আমার বাড়িতে কিছুতেই এলে না। ও কতবার তোমার কথা উঠলেই বলেছে, তোমার নীলদাটা কেমন যেন। নীল হাসল। সে দেখল বেশ আকাশ ভরা তারা। পদ্মর বাড়ির এখানটায় বসে অনেক কিছু দেখা যায়। পদ্মর ছেলের নাম অজু। ভালো নামটা মনে আসছে না। পদ্মর শ্বশুর অজুর কম বয়সে পৈতা দিয়েছে। তখন নীল দেখল সামনে বড় রাস্তা, মাঝখানে সুন্দর সুন্দর সব ফুলের গাছ। কলকাতায় এমন একটা সুন্দর রাস্তা হয়েছে সে জানত না। এসব ফুলের গাছের জন্য পদ্মর বাড়িটা আরো সুন্দর লাগে। নীল রঙের বোর্ডে রাস্তার নাম, বড় কবির নামী রাস্তা। এমন রাস্তার নাম কবিদের নামে না হলে যেন মানায় না। পাশে সল্টলেকে নতুন নতুন বাড়ি উঠেছে। এদিকের বাড়িগুলো ফাঁকা। চারপাশে এখনো সবুজ মাঠ চোখে পড়ছে। এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে বলে খুব সবুজের সমারোহ। পদ্মকে এমন একটা বাড়িতে খুব মানায়। নীল বেশি দূরে থাকে না, শহরের এদিকটায়, তবু সে কোনোদিন আসেনি। পদ্মের সঙ্গে শহরে কোথাও দেখা হয়েছে দু একবার। দেখা হলে পদ্ম বলতো, নীলদা কবে যাচ্ছ? একবারও গেলে না? তুমি বড় মানুষ বলে যাও না। নীল তখন হেসে দিয়েছে। সব কথাতে নীলদা এভাবে হেসে ফেলে। আসলে নীলদা সেই যে কষ্টের ভিতরও ভীষণ হাসতে শিখেছিল, সেটা আর কিছুতেই ভুলে যায়নি। নীলদা দুঃখেও হাসে, সুখেও হাসে। নীলদাকে সে কখনো মুখ গোমড়া করে থাকতে দেখেনি। এমনকি ওর বিয়ের দিনও নীলদা সকাল থেকে রাত্রি পর্যন্ত একটানা খেটেছে। দেখা হলে বলেছে, বিয়েতেও রেহাই দিলে না, খাটিয়ে নিলে। সারা রাত পদ্ম ঘুমোতে পারেনি। সবাই ঘুমিয়ে পড়লে সে একবার উঠে খুঁজেছে, পায়নি। বিয়ে বাড়ি কে কোথায় আছে ঠিক যেন কেউ বলতে পারে না। সে আবার উঠে এসেছিল, নীলদা কোথায়। সে দেখেছিল দক্ষিণের বারান্দায় একটা ইজি চেয়ারে নীলদা ঘুমোচ্ছে। বেশ শীত, অথচ কেমন শীতে সে চুপচাপ শুয়েছিল। পদ্ম চুরি করে ও চাদরটা দিয়ে শরীর ঢেকে দিয়েছিল। নীলদা টের পেয়েছিল কিনা সে জানে না। পদ্ম শুধু মনে মনে বলেছিল, আমি কি করব নীলদা? তুমি তো আমাকে কিছুই করতে দিলে না। পদ্ম এবং নীল এভাবে মুখোমুখি চুপচাপ বসে কত কিছু ভাবছে। উৎসবের বাড়িটা এখন নিঝুম। কিছুক্ষণ আগেও সুধাময় পাশের চেয়ারে বসে পদ্মের কাছে শোনা সব গল্পের কথা বলে হইচই করে গেছে। সুধাময় বলেছিল, আপনি ভীষণ নিষ্ঠুর নীলদা। এভাবে আপনার শৈশব কেটেছে পদ্মর সঙ্গে, আর বিয়ের পর এত পরপর হয়ে গেলেন। তারপর সুধাময় বলেছে, আপনাদের কথা এখন শেষ হবে না। কদিন খাটাখাটনি গেছে খুব। পদ্ম, আমি উঠি,
তুমি নীলদার সঙ্গে গল্প করো। নীল বুঝতে পারল পদ্ম সুধাময়কে ওর শৈশবের কথা সব বলেছে। সুধাময় ওর চেয়ে বয়সে বেশ বড়, তবু নীলদা ডাকে। পদ্ম যেভাবে ডাকে সেও সেভাবে নীলকে নীলদা বলতে বোধহয় ভালোবাসে। নীল বলেছিল, এমন মানুষ যার পদ্ম, তার আর কি দুঃখ থাকতে পারে? পদ্ম কিছু বলেনি, বরং এখন যেন পদ্ম চুপচাপ থাকতে পছন্দ করছে। এতদিন পর দেখা, কত কথা বলার আছে, অথচ পদ্ম একটা কথা গুছিয়ে বলতে পারছে না। বোধহয় পদ্মের সবকিছু থেকেও কি নেই যখন মনে হতো তার কিছু ভালো লাগছে না, একটা অসহায় দুঃখ ভিতরে ভিতরে বাজতে থাকলে পদ্ম সুধাময়কে কেবল শৈশবের গল্প শুনিয়েছে হয়তো, এবং এইভাবে গল্প শুনে শুনে তাকে ঠিক চিনে ফেলেছে সুধাময়। আর যখন সে মানুষ নিজেই এসে গেছে, নিভৃতে একটু কথা বলতে না পারলে আর কি থাকলো? সুধাময় বুঝতে পারত হয়তো পৃথিবীতে কিছু কিছু লোক থাকে যারা মরে গেলেও নিজের ইচ্ছার কথা বলতে পারে না। যেমন পদ্ম বলতো সুধাময়কে, নীলদা সে যেবার পিসেমশাইয়ের সঙ্গে আমাদের বাড়িতে এলো, কি বোকা বোকা চোখ, কি খাটো খাটো চুল, আর পায়ে জুতো পর্যন্ত নেই, হাফ শার্ট গায়ে, একটা পুটুলি মাথায়, পুটুলিতে নীলদার পড়ার বই, অঙ্কের খাতা, ভাঙা পেন্সিল। আমার পিসিমশাই কেন যে সহসা গরিব হয়ে গেছিলেন জানি না। নীলদাকে দেখে সেদিনে আমার কি যে মায়া, এমন চোখ আমি কোথাও দেখিনি। গাছপালার ভিতর দিয়ে ছুটে গেলে নীলদাকে ভীষণ ভালো লাগতো। তারপর একটু থেমে বলতো, মা ভীষণ কষ্ট দিত নীলদাকে। কেন? মার ইচ্ছের বিরুদ্ধে দাদু নীলদাকে স্কুলে পড়াবে বলে এনেছিল, পেট ভরে খেতে দিত না পর্যন্ত। সুধাময় বলতো, যা কি যে বলছো? সত্যি বলছি, বাবা তখন কলকাতায়, খিদিরপুরে বোমা পড়তে বাবা আমাদের পাঠিয়ে দিলেন। সুধাময় তখন চুপ করে থাকত আর ভাবত, তবে যুদ্ধের শেষ দিকে, তখন দুর্ভিক্ষ হয়তো চলেছে। সুধাময় এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পদ্মর শৈশব কোথায় কিভাবে কেটেছে জানতে চাইত। তারপর জড়িয়ে ধরার সময় বলতো, আচ্ছা, নীলদা তোমাকে কিছু করেনি? ছি, কি যে বলছো, সে তোমার মানুষই না। নীল এখন কি কথা বলবে ভেবে পাচ্ছে না, তবু কিছু বলতে হয়। এত আলো রাস্তায় আর গাড়ি ঘোড়া যখন ক্রমে কমে আসছে এবং নিভৃত আকাশ মাথার ওপর, তখন কিছু বলতে না পারলে কেমন সংকোচ লাগে। সে ফের এক কথায় বলে, সুধাময় লোকটি বেশ, খুব ভালো মানুষ। ফিসফিস করে পদ্ম বলল, তবে একটা দৈত্য। নীল জানে সুধাময় খুব স্বাস্থ্যবান মানুষ, যেমন হাসতে পারে তেমন খাটতে পারে। সে বলল, সুধাময়কে বিয়ের পর এই দেখলাম, প্রায় 1 যুগ হবে। চেহারার হেরফের বিশেষ হয়নি। ফুর্তিবাজ মানুষের চেহারা সহজে পাল্টায় না। সুধাময়কে আমার খুব ভালো লাগে। পদ্ম বলল, আমার ভালো লাগে না নীলদা। কেন এই কথা বলছো পদ্ম? এ কথা তো বলা ঠিক না। পদ্ম বলল, আমার কিছু ভালো লাগে না নীলদা, এত থেকেও আমার কিছু নেই মনে হয়। তারপর পদ্ম বলল, আচ্ছা নীলদা, তোমার লেখা খুব খুঁজে পেতে পড়ি,
কিন্তু তুমি তোমার শৈশবের কথা লেখো না কেন? কত না আমাদের মজার মজার ঘটনা। ও তো বলে, নীলদা কেন যে এমন সুন্দর অভিজ্ঞতার কথা লেখে না। নীল বলতে পারত, আমি যে কি চাইতাম পদ্ম, শৈশবের পরে যত বড় হয়েছি তোমাকে যেন আমার কত কিছু বলার ছিল, অথচ একটা কথাও বলতে পারেনি। লিখলে সেসব কথা লিখতে হয়, তবে যে তুমি আমাকে কখনো আর সুন্দর ভাববে না। সে শুধু বলল, ওসব পুরনো ঘটনা, পাঠক নতুন ঘটনা চায়। পদ্ম কেমন অবাক হয়ে বলল, ঝড়ের দুপুরে তুমি আর আমি চিনিপাতা গাছটার নিচে পালিয়ে থাকতাম, কখন টুপ করে আম পড়বে আমরা কুড়িয়ে নেব। তাও লিখে গেছেন কে কেউ। আর লিখিয়ে কি হবে? পদ্ম চুপ করে গেল। মানুষটা এরকমের, কোনো কিছুতে গুরুত্ব দিতে চায় না। সে এবার কেমন দুঃখের সঙ্গে বলল, আচ্ছা নীলদা, তুমি তো পুকুরে ডুব দিয়ে মাছ ধরতে। ডুব দেবার আগে বলতে, পদ্ম কি মাছ চায়? বলতাম শোল মাছ, ঠিক ধরে আনতে। কিন্তু যে বলতাম পুঁটি মাছ, তুমি বলতে পুঁটি মাছ ধরা যায় না, খুব সাঁতার কাটে, মরে গেলেও কাদায় ঢুকে যায় না। অর্থাৎ পদ্মর বলার ইচ্ছা, এমন গ্রাম বাংলা অথবা সবুজ দৃশ্য এবং টলটলে জলে সাঁতার কাটার ভিতর আমাদের এক আশ্চর্য মহিমা ছিল। তোমার লেখাতে এসব কোথাও নেই, এবং বোধহয় এভাবে পদ্ম আরও চায়। সেই যে একটা সুন্দর স্বপ্ন দেখত, পদ্ম নীলপদ্ম খুঁজে বেড়াচ্ছে, তারা পাচ্ছে না, কেবল খুঁজে বেড়াচ্ছে। নীলদা, আমরা কোথায় পাবো নীলপদ্ম? তুমি কিছু বলছো না কেন? এসব কোথাও লেখা তো নেই। নীল মনে করতে পারে সব, এসব লিখলে কেউ না কেউ ভীষণ কষ্ট পাবে ভেবেই সে লেখে না। যেমন নীলের মনে আছে, বাবা তাকে রেখে এলে তার বয়স কত তখন, 10ও হয়নি। বাবা তাকে 6 ক্রোশ পথ দূরে রেখে গেল, কেবল পূজার আর গ্রীষ্মে ছুটিতে সে যেতে পারবে। আর সব দিন এই বাড়ি, মামিমা এবং দাদু, পদ্মর দাদা নীলের বয়সী, এবং নীল এসে বুঝতে পেরেছিল যে সে এ বাড়িতে বাড়তি লোক। কেবল দাদু আর পদ্ম ছিল নিজের লোক। এবং বাবা যখন বিকেলে তাকে রেখে বাড়ি ফিরছিলেন, তখন হয়তো মার কথা ভেবে, কারণ সে প্রথম মাকে ছেড়ে থাকছে, একা থাকছে, রাতে একা বিছানায় শোবে, কেউ থাকবে না পাশে, এমন ভাবতে ভীষণ কষ্ট হচ্ছিল। বাবা যত গাছপালার ভিতর দিয়ে দূরে চলে যাচ্ছেন, চোখের জল তত সে রোধ করতে পারছিল না। তখনই পদ্ম এসে বলেছিল, নীলদা যাবে? কোথায়? এই কোথাও। নীল বুঝতে পেরেছিল, কোথাও পদ্ম তাকে নিয়ে যাবে। অথবা এখনো মনে হয় পদ্মে যেন সবসময় বলছে, নীলদা যাবে? কোথায়? কোথাও। আর এভাবে বোধ হয় সবাই কোথাও যেতে চায়। নীল বলেছিল, যাব, চলো। সে আর কাঁদতে পারেনি। কি যে সহজে পদ্ম মার কথা, তার প্রিয় গাছপালা, পাখির কথাও ভুলিয়ে দিলে। সে আর পদ্ম সোজা দৌড়ে দত্তদের আমবাগান পার হয়ে চৌধুরীদের যে ঘোড়াটা কেবল নিশিদিন ঘাস খায়, সেখানে এসে বসেছিল। সে আর পদ্ম, লাল রঙের ঘোড়াটা ঘাস খাচ্ছে, ওরা ঘাসের ভিতর হামাগুড়ি দিয়ে ঘাস খাওয়া দেখছে। পদ্ম বলেছিল, ঘোড়াটা নীলদা আমাকে খুব ভালোবাসে, কিছু করে না। পদ্ম ইচ্ছা করলে নীলকে নিয়ে ঘোড়া ছুঁড়ে ছুঁয়ে দিতে পারে। এমন একটা ঘোড়া যখন ঘাস খাচ্ছে,
আর সামনে যখন আদিগন্ত মাঠ এবং সারা বাড়িতে কত বিচিত্র জঙ্গল, তখন পদ্ম বলেছিল, নীলদা যাবে? কোথায়? পদ্ম বলেছিল, এই একটু দূরে। তারপর ছুটতে ছুটতে ওরা দেখেছিল হিজলের ফুল, শতরঞ্জির মতো পাতা। পদ্ম সে ফুলের উপর দাঁড়িয়ে বলেছিল, হিজল ফুল আমার খুব ভালো লাগে। এখানে দাঁড়ালে দূরের কাছারি বাড়ি, টিনের চাল, বাতাবি লেবুর গন্ধ, কি মজা! টিনের চালে বৃষ্টির শব্দ, কি মজা! পদ্ম একদিন টিনের চালে বৃষ্টির শব্দ শোনার জন্য বড় গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছিল। পদ্মর মার কি রাগ! যুদ্ধের জন্য কলকাতা ছেড়ে এসেছে, এখানে এসে মেয়েটা কি যে হয়ে যাচ্ছে। তারপরে পদ্ম বলতো, যাবে নীলদা? কোথায়? এই দূরে কোথাও। ওরা এভাবে কখনো পালিয়ে রমজান ফকিরের দরগায় চলে যেত। চারপাশে কি নিবিড় গাছপালা, গা ছমছম করত। তবু কি যে আকর্ষণ! পদ্ম আর নীল হাত ধরাধরি করে ছুটত। কেউ দেখলে বলতো, নীল পদ্ম যাচ্ছি। দরগার ফকির সব বলতো, নীল পদ্ম ফুটছে। কত সব বিচিত্র পাখি আসতো দরগায়। নীল আর পদ্ম রং বেরঙের পাখি দেখলেই ধরতে যেত। পদ্মর বড় পাখি কষার শখ ছিল। তারপর নীল বলতো, পদ্ম কোথাও যাবে? কোথায়? এই দূরে। পদ্ম বলতো, আমি স্কুলে যাব, তোমার স্কুলে। নীলের কষ্ট হতো তখন। পদ্মকে এত দূরের স্কুলে নিয়ে যাবে কি করে? পদ্ম বড় হয়ে উঠছে। পদ্মকে সে নিয়ে যেতে পারত না। নিয়ে যেতে পারত না বলে বাড়ি ফিরে স্কুলের গল্প বলতো। রাস্তার গল্প, ক্ষেত খামার থেকে চুরি করে জাম, জামরুল, আখের দিনে আখ, বর্ষাকালে শাপলা, শালুক তুলে নেওয়ার গল্প। পড়তে পড়তে গল্প শোনা ছিল পদ্মর পাতে। সে স্কুলে যাওয়া রাস্তাটা কত যে লম্বা, পদ্ম না গিয়েও তখন শুনে শুনে সব বলে দিতে পারে। এই যেমন নীলদা এবং আরও সব গাঁয়ের ছেলেরা মাঠ পার হয়ে যখন যায়, তখন শীতের বটগাছ, বসন্তের দেবদারু দেখলেই বসে পড়ে। বড় বেশি দূর, প্রায় 2 ক্রোশের কাছাকাছি। রোজ এতটা পথ হেঁটে যায় নীলদা, আবার ফিরে আসে। ফিরে এলে পদ্ম কোনো পাতাবাহারে গাছ থেকে উঁকি দিয়ে বলতো, নীলদা যাবে? কোথায়? এই একটু দূরে। নির্জন জায়গায় ঝোপের ভিতর ওরা দুজনে লুকিয়ে পড়ত। পদ্ম উবু হয়ে বসে ফ্রকের নিচ থেকে বের করত খাবার। কি সুন্দর গন্ধ! ক্ষীরের পুলি। পদ্ম বলতো, তোমার জন্য চুরি করেছি। নীল চুপচাপ খেয়ে যেত। পদ্ম দেখতো শুধু। পদ্ম ইচ্ছা হতো নীলদা বলুক, তুই একটা খা। কিন্তু নীলদা কিছু বলতো না। ওর ভীষণ অভিমান হতো। সে তখন বলতো, নীলদা যাবে? কোথায়? এই একটা জ্যোৎস্নায় ঘুরে বেড়াবো। কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে পদ্ম নীলকে নিয়ে এ বাড়ি সে বাড়ি পুজোর প্রসাদ নেবার নামে হেমন্তীর গাছপালার ভিতর হারিয়ে যেত। পদ্ম বলল, নীলদা, তোমার এসব মনে পড়ে না? পড়ে। তবে তুমি লেখো না কেন? ভালো লাগে না লিখতে। এবং এভাবেই বলতে পারত নীলদা। তুমি বিয়েও করলে না, আচ্ছা মানুষ তুমি। এখানে সেখানে ঘুরলে, একবার এখানে এলে না। এখানে বুঝি ধরা পড়ে যাবে। তারপর আরও কি যেন বলতে চায় পদ্ম। পদ্ম এখন এসব বলছে কেন? শৈশবে পদ্ম এবং সে তারপর আরও বড় হলে, অর্থাৎ কৈশোরে পদ্ম আর সে এভাবে দরগার মাঠ অথবা কবিরাজমশাই দালান পার হলে যে সুন্দর গাছপালার ফাঁকে যে আকাশ দেখা যায় দিঘির পাড়ে দাঁড়িয়ে, সেসব তারা দেখত। তারপরও সে যখন বড় হয়ে যায়,
পদ্ম যখন বড় হয়ে যায়, দেশভাগের পর ওরা যখন ভাগ হয়ে যায়, তখনও কলকাতার বাসায় নীলদার জন্য অপেক্ষা করত জানালায়। নীলদা আসবে। পদ্মের স্কুল ছুটি হলে পদ্ম তখন উঁচু ক্লাসের ছাত্র। পদ্ম ফ্রক পরে না, শাড়ি পরে। বাড়ি ফিরে একা বিকেলে নীলদাকে দেখে অবাক। 4 বছরে নীলদা কত বড় হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখতে, কি লম্বা হয়ে গেছে, আশ্চর্য নীল রঙের নরম গোঁফ। পদ্ম কিছুতেই চোখ তুলে তাকাতে পারেনি। সে টুপ করে প্রণাম সারতে গিয়ে পায়ের কাছে সে বসে পড়েছিল। আর বোধহয় উঠতে ইচ্ছা হয়নি। নীল হেসে বলেছিল, পদ্ম ওঠো। কি হচ্ছে? খুব ভক্তি দেখছি। এসব মনে পড়লে পদ্মর বোধহয় কিছু ভালো লাগে না। পদ্ম বলল, নীলদা, বেশ ছিলাম। এখনো বেশ আছো। সুধাময় কি সুন্দর মানুষ। পদ্ম বলল, সবাই ভালো, সবাই ভালো নীলদা, আমি কেবল ভালো না। তুমি কি এসব শোনাবার জন্য সুধাময়কে পাঠিয়েছিলে? পদ্ম বলল, এখন এমন বয়সে সবই বলতে পারি, আগে যে পারিনি কেন। নীল তেমনি হাসল, বলল, না বলে ভালোই করেছ। আমি এখনো তোমার কাছে ভীষণ দামি মানুষ। আমার ভীষণ ভাবতে ভালো লাগে, আমার ভীষণ অহংকার হয়। এখনো একজন আমাকে রাজার মতো ভাবে। পদ্ম বলল, তা রাজার মতো? রাজার তো কথা ছিল সে একজনকে নীলপদ্ম এনে দেবে। কোথায় দিলে? নীল দেখল তখন আকাশে সেই অপরূপ বর্ণমালা, কত সব নক্ষত্র এবং আলোর ভিতর রাস্তার সব ফুলের গাছে সাদা এক সৌন্দর্য, যা দেখতে দেখতে কেমন হতবাক হয়ে যেতে হয়। এবং দূরে যেসব সল্টলেকের বাড়ি উঠেছে, তার ওপাশে মরুভূমির মতো মাঠ, জোরে হাওয়া উঠে আসছে। পদ্মর ঘন চুলে ওর মুখ ঢেকে যাচ্ছে। পদ্মকে ভীষণ দুঃখী লাগছে। সে বলল, নীলপদ্ম কোথাও নেই, থাকলে সত্যি চেষ্টা করতাম। নীল কিছু বলতে পারছে না। শৈশবে ওরা সুর করে রামায়ণ পড়ত। এভাবে তারা নীলপদ্মের কথা জেনেছে। কখনো কখনো ওরা ভেবেছে দূরে কোথাও গেলে কি সেই ফুল এরা পেয়ে যাবে, এবং এই জন্যই বোধহয় ওরা শৈশবে রমজান ফকিরের দরগায় অথবা দূরে কোথাও বিলের জলে কোনো নীল রঙের ফুল দেখলে ভাবত, এই সেই ফুল। আসলে শালুক আর পদ্ম কি তফাৎ মানুষে জানা না থাকলে যা হয়। ওরা এভাবে অনেক বড় হতে হতে খুঁজছে একটা ফুল, যা ভিতরেই ফুটে থাকে, যা তুলে আনা যায় না। যত দূরে ফুলটা সরে যায় তত তার সৌরভ বাড়ে। নীল বলল, পদ্ম, এই তো বেশ। তোমায় আমার এই সৌরভ আমাদের কখনো ক্লান্ত করবে না। ওরা তারপর কেউ কোনো কথা বলল না। পদ্ম এবং সে পাশাপাশি বসে থাকল। হাওয়ায় ওদের চুল উড়ছে, পদ্মর আঁচল উড়ছে। ওরা এভাবে বসে থাকল। বসে থাকতে কি যে ভালো লাগলো, যেন সে সকাল থেকে ওরা বসে রয়েছে সমুদ্রে সূর্যোদয় দেখবে বলে, কিন্তু সেই সূর্য আর উঠছে না। তবু বসে থাকতে ভালো লাগছে। সূর্য উঠুক বা না উঠুক, ফুল ফুটুক না ফুটুক, কিচ্ছু আসে যায় না। ওরা সেখানে যেভাবে থাকুক, আসে যায় না। এমন মনে হলে পদ্ম বলল, আমার আর কোনো কষ্ট নেই নীলদা, তুমি এসো মাঝে মাঝে, এলে ভালো লাগবে। নীল বলল, আসবো। তারপর ওরা উঠে গেল। ওরা দুঘরে শুতে চলে গেল। ওরা দুঘরে দুজন, তবু ওরা কাছাকাছি। পদ্ম দেখল সুধাময় ঘুমোচ্ছে। পদ্ম ইচ্ছা করে ওকে জাগিয়ে দিল না। ওর ক্ষুধা নিবারণ হলে আর কিছু লাগে না।
সহজ সরল বালকের মতো খাই খাই স্বভাবের। পদ্ম নিজের জানালায় পাশ ফিরে শুল। কি যে নিঃসঙ্গতা ভিতরে, আর তেমনি সে আকাশে অজস্র নক্ষত্রমালা, এবং এভাবে কত হাজার লক্ষ নক্ষত্ররাজির মতো এমন সুন্দর সুন্দর ঘটনা পৃথিবীতে কতভাবে না ঘটে গেছে। নীলদা এখন কিভাবে শুয়ে আছে, ওর চুরি করে দেখতে ইচ্ছে হচ্ছিল না। নীলদাও জানালায় তার মতো জেগে বসে রয়েছে। এখন ওর ভারী কষ্ট হচ্ছে, যেন এখানে এনে নীলদাকে ভীষণ একটা দুঃখের ভিতর ফেলে দিয়েছে। বরং না নিয়ে এলে সে ভালো করত। পদ্ম সারা রাত কিছুতেই ঘুমোতে পারল না। আর এভাবেই থেকে যায় মানুষের ভিতরে এক আকাঙ্ক্ষা। তার সব কিছু পাবার পরও থেকে যায় দুঃখ। সেটা নীলের জন্য হতে পারে, পদ্মের জন্য হতে পারে, অথবা নীল পদ্মের জন্য হতে পারে। কেউ দুঃখটা বাদে বেঁচে থাকতে পারে না। আর দুঃখটা না থাকলে বাঁচার ভেতরেও কোনো সৌরভ থাকে না, তা নীল বুঝতে পারে। পদ্মকে অনেক দিন পর দেখে এসব মনে হচ্ছিল তার। আর সে বুঝতে পারে শুধু এজন্যই পদ্মর মুখ এমন পবিত্রতায় ভরা। সারা আকাশের বর্ণমালা যেন পদ্মের মুখে। পদ্মকে সে কিছুতেই ভুলতে পারে না। নমস্কার। গল্পটি শুনে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দেবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।